লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করবে এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম তাহমিন চৌধুরী। ওনার বাড়ি সিলেটে। উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে। একটি ফেসবুক পরিচয় হয়েছিল যার নাম মোহাম্মদ সাইমুল আলম শাওন। ঘটনাটি মূলত 2024 সালের মে মাসে ঘটেছিল। উনি ঘটনা বলতে চেয়েও একটা জায়গায় আটকে গেলেন। উনি বললেন, না এইভাবে তো বলা যাবে না, আমার একার সাথে তো ঘটে নাই, আমার সাথে আমার বন্ধুও ছিল যার নাম সাব্বির। তার সাথে কথা বলে অনুমতি দিলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে ঘটেছিল জায়গাটা একটা মাদ্রাসা। এই কারণে কিছু বিষয় ভেবে চিন্তে ঘটনাটি উনি শেয়ার করবেন কি করবেন না, অর্থাৎ প্রচারের অনুমতি দিবেন কি দিবেন না, এইটা উনি ভেবে দেখবেন। এর কয়েকদিন পর উনি ঘটনাটি এই তাহমিন চৌধুরী ভাইয়ের সাথে শেয়ার করেন। উনি এর মধ্যেই ওনার বন্ধু যার নাম হচ্ছে সাব্বির, তার সাথে বিষয়টি যখন শেয়ার করেছিলেন তখন ওরা দুজনই পরামর্শ করে এই ঘটনাটি প্রচারের অনুমতি দিয়েছিলেন। তবে শুধু মাদ্রাসার নামটা প্রকাশ করতে চান নাই। মাদ্রাসা কমিটির নিষেধ আছে এই বিষয়ে মাদ্রাসার নামটা প্রকাশ করা, তাহলে অনেকেই ভয় পেতে পারেন। মাদ্রাসাটা কমই মাদ্রাসা না, সন্ধ্যার পরে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। আর মাদ্রাসা বা স্কুল যেগুলো আছে এগুলোতে কিন্তু ইন্টারনেট সংযোগ রয়েছে, কেননা সরকারি ইমেইলগুলো আসে, অধিদপ্তর বা মিনিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু অনেক ইমেইল আসে, সেগুলো আবার রিপ্লাই করতে হয়, ফিডব্যাক দিতে হয়, অফিস আদেশগুলো চেক করতে হয়। এই জন্য ওই মাদ্রাসাতেও ইন্টারনেট সংযোগ ছিল। দেখা যেত যে সন্ধ্যার পরও ওই ওয়াইফাইটা বন্ধ অধিকাংশ সময় হতো না, যার কারণে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যাদের কাছে থাকতো তারা সন্ধ্যার পরে ওয়াইফাই চালাতে পারতেন। মাদ্রাসার কাছাকাছি আসলে ওই ওয়াইফাই সংযোগটা মোবাইলে পেত, মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যেত ওই ওয়াইফাই সংযোগটা, তখন তারা ওয়াইফাই ব্যবহার করতে পারতেন। মাদ্রাসার আশেপাশে যারা থাকতেন তারা অধিকাংশই ওই মাদ্রাসার স্টুডেন্ট, শিক্ষক, স্টাফ সবাই, মানে ওখানে যারা লেখাপড়া করতো, যারা শিক্ষকতা করতো বা এখনো করে, অধিকাংশই ওই গ্রামেরই বাসিন্দা। ওই মাদ্রাসাতেই সাইমুল ইসলাম শাওন ভাই এবং তার বন্ধু সাব্বির ভাই এই দুইজন লেখাপড়া করতেন। তো এই দুজনের কাছে পাসওয়ার্ডটা কোনো না কোনোভাবে চলে আসে। সাধারণত মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা কিন্তু ওই প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন বা স্টাফ রয়েছেন এনারা ছাড়া অন্য কারো কাছে যায় না। যেহেতু এই শাওন ভাই সাব্বির ভাই একই এলাকার, কোনো না কোনোভাবে ওরা ম্যানেজ করতে পেরেছিলেন। তখন এই শাওন ভাই সাব্বির ভাইকে বলছে যে, সাব্বির চল আজকে সন্ধ্যার পর আমরা মাদ্রাসার এখানে বসে একটু ইন্টারনেট ব্রাউজ করব, নেটে কিছু কাজ আছে। সাব্বির ভাই বললেন যে ঠিক আছে করব, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা পাসওয়ার্ডটা জানি, তাহলে তো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে, তখন আর একটা ঝামেলা হবে, বারবার তো ম্যানেজ করা যাবে না। ওই দিন আবার সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, যার কারণে পরিবেশটা একটু অন্যরকম ছিল, আশেপাশের লোকজনও কম ছিল। সন্ধ্যার পর মাগরিবের সালাত আদায় করে, পাশে মসজিদ ছিল, মসজিদ থেকে সালাত আদায় করে ওনারা মাদ্রাসার বারান্দায় গিয়ে বসেছেন। মাদ্রাসার যে মেইন গেটটা এটা ওই সময় খোলা ছিল। ওই সময় অন্য কেউ ছিল না, কোনো পাহারাদার ছিল না, কেউ ছিল না, শুধু ওনারা দুজন। তো ইলেকট্রিসিটি ছিল, ওয়াইফাই কানেক্টেড ছিল। ওনারা দুজন অনেকক্ষণ বসেই মোবাইল ফোন চালিয়েছেন। হঠাৎ করেই এই সাব্বির যিনি, তার চোখ যায় মাদ্রাসার দেয়ালের দিকে, কোনো একটা খসখস শব্দ পেয়েছে, এরপর চোখ যায় ওইদিকে। যখন চোখ গিয়েছে, দীর্ঘ সময় তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন উনি, হঠাৎ করে যখন চোখ গিয়েছে ওনার কাছে মনে হলো মাদ্রাসার দক্ষিণ পাশের দেয়াল বেয়ে কোনো একটা মহিলার মতো অবয়ব নেমে আসলো, নেমে একটা সাইডে চলে গেল। সাব্বির ভাই তখন শাওন ভাইকে বলে, শাওন দেখ কে যেন আসলো, দেয়াল বেয়ে নামলো। তখন সাব্বির ভাইকে শাওন ভাই বলছেন, আরে ধুর কি দেখিস না দেখিস, মেইন গেটটা তো খোলা আছে, কারণ দেয়াল বেয়ে নামার দরকার আছে কোনো? মনে হয় অনেকক্ষণ মোবাইলের দিকে তাকাইছিলি, এই জন্য উল্টাপাল্টা কিছু দেখতেছিস। ও কিছু না। তখন শাওন ভাই বলছেন যে, কেন জানি এখন আর ভালো লাগতেছে না রে, কেমন একটা অস্বস্তি কাজ করতেছে, চল চলে যাই। তখন আবার সাব্বির ভাই বলতেছেন, আরে ধুর কি বলিস, একটু পরেই তো এশার আজান দিবে, পাশেই মসজিদ, এশার নামাজ জামাতে পড়ে তারপর নয় বাসায় যাবো, আর অল্প সময় তো আছে আজানের, থাকি না আরো কিছুক্ষণ। তখন আবার শাওন ভাই বলছে, আচ্ছা ঠিক আছে থাকি। এরপর 5 থেকে 10 মিনিট চলে যায়। হঠাৎ করে কি হয়, কারো একটা হাঁটার শব্দ এই শাওন ভাই সাব্বির ভাই দুজনই পাচ্ছেন। কেউ একজন হাঁটাহাঁটি করছে পেছনে, ওনাদের থেকে একটু দূরে।
দুইজন একে অপরের দিকে তাকান, মোবাইল থেকে মুখ তুলে, যে কি ব্যাপার, হাঁটে কে? এখানে তো কারো থাকার কথা না। আর এসেও যদি থাকে আমাদের সাথে কথা বলবে, আমরা তো এই এলাকারই ছেলে। আর যদি কেউ এসেও থাকে সেও এই এলাকারই হবে। এইভাবে তো আসার কথা না। কোনো চোট্টর ঢুকলো না তো? মাদ্রাসার কোনো গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যাবে না তো? এরকম তারা চিন্তা করেছে। তখনও কিন্তু এই দুজন ভাবেন নাই এখানে প্যারানর্মাল কোনো কিছু হতে পারে। চোর ধরার জন্য এই শাওন ভাই আর সাব্বির ভাই দুজন চুপি 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 মাদ্রাসার দক্ষিণ দিকের যে দেয়াল ওই দিকটাতে আগাতে লাগলেন। যখন এগিয়ে ওই দিকটাতে গিয়েছেন, হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠের হাসির শব্দ শুনতে পান। হাসিটা মোটেও ভয়ঙ্কর ছিল না, বেশ মায়াবী হাসি ছিল বলতে হবে। ওনারা অবাক হয়ে গেলেন, যারে এইখানে মহিলা মানুষ আসলো কোত্থেকে? এত রাতে তো, বা এত রাত বলতে সন্ধ্যার পর তো ওইখানে তারা ওরকমই চিন্তা করেছেন যে একটা মহিলা মানুষের জন্য এটা তো অনেক রাতই ওই জায়গার প্রেক্ষাপটে। এখানে তো কোনো মেয়ে মানুষ আসার কথা না। ওনারা দেখার চেষ্টা করছেন যে আসলে এখানে কি আছে। ওনারা দূর থেকে হালকা করে দেখতে পারলেন যে একটা আসলেই নারী অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখ দেখা যাচ্ছে না। শাওন ভাই তখন চিৎকার করে বলে ওঠেন, এই এ রাতে কি করেন এখানে? কে আপনি? কোন বাড়ির মেয়ে আপনি? তো মেয়েটাও তখন কিছু বলে না। মেয়েটা যখন কিছু বলছে না, না বলে মেয়েটা কি করছে, অন্য আর একটা দিকে হাঁটতে থাকে। তখন এই সাব্বির ভাই কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠেন, এই মেয়ে কে তুমি? কথা কি কানা যায় না? তখন আবার শাওন ভাই বলছে যে এই সাব্বির মনে হয় বাসা থেকে রাগ টাগ করে এসে এখানে আশ্রয় নিছে। তখন সাব্বির ভাই বলতেছে, রাগ করে আসলে কেউ আবার হি হি করে হাসে নাকি? কি বলিস না বলিস, চল তো দেখি এটা কে, কি উদ্দেশ্যে এখানে আসছে। তখন ওনারা ওই মেয়েটার পিছু পিছু হাঁটতে থাকেন। ওই মহিলাটাও আস্তে আস্তে হাঁটার গতি বাড়িয়ে দেয়। শাওন ভাই আবার ওই মহিলাকে উদ্দেশ্য করে বলে ওঠেন যে দেখুন, আপনি যে বাড়ির মহিলাই হন না কেন আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসবো। আর আপনি যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আমরা চলে যাই, আপনি এখানে থাকেন। তখন হয় কি, মনে হলো যে এই অবয়বটা বাতাসে মিলিয়ে গেল। এটা যখন ওনারা দেখলেন তখন বেশ ভয় পেয়েছেন, কারণ ওই নারী অবয়বের পিছু নিতে গিয়ে ওনারা কিন্তু ওনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়েছিলেন। তবে এই নারী অবয়বটা যে আসলে কে, তার চেহারা কেমন, এটা বুঝতে পারেন নাই। মনে হলো কালো বোরখা টাইপের কিছু পরা, এরকম মনে হয়েছিল। যখন এই জিনিসটা ভ্যানিশের মতো হয়ে গেল, ভ্যানিশই হয়ে গেল, তখন এই শাওন ভাই আর সাব্বির ভাই ওনারা চিন্তা করেছেন যে এইটা মনে হয় সত্যিকারের কোনো মহিলা হবে। ওনারা বাইরে বের হয়ে আর একজন লোককে ডেকে নিয়ে আসছেন। ওই যে মসজিদ আছে পাশে, ওই মসজিদের কাছে একজন লোককে ডেকে নিয়ে আসছেন। তিনজন মিলে ওই মহিলাকে খুঁজতেছেন, কিন্তু মহিলাকে তো আর কোথাও পাওয়া যায় না। কাউকে খুঁজে না পেয়ে ওই মসজিদে এশার নামাজ জামাতে আদায় করে দুইজন যে যার বাড়িতে চলে গেছেন। শাওন ভাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন, ঘুমিয়েও গেছেন। রাতের বেলা উনি স্বপ্নে দেখেন একটা মহিলা অবয়ব, তার চেহারাটা বেশ ভয়ঙ্কর, চোখে কোনো মণি নাই, মুখমণ্ডল বিকৃত, অস্বাভাবিক রকমের লম্বা। এই অবয়বটা ওনাকে বলছে, আর যদি তোরা কেউ আমাকে বিরক্ত করিস তাহলে আমি কিন্তু তোদের দেখে নেব। আমি কিন্তু কাউকে বিরক্ত করি না, কিন্তু আজকে বহুত বিরক্ত করছিস তোরা। এই স্বপ্নটা উনি দেখেছেন। এছাড়া রাতে অন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন গায়ে প্রচন্ড জ্বর। উনি তো এই বিষয়টা আর পরিবারের সাথে শেয়ার করেন নাই। সকালে ওঠার পর উনি স্বপ্নের ব্যাপারটা আর গত সন্ধ্যার পর যে ঘটনাটা ঘটেছে এটা ওনার মায়ের সাথে শেয়ার করেন। তখন ওনার মা বুঝতে পারেন এখানে নিশ্চয়ই কোনো প্যারানর্মাল ব্যাপার আছে। তখন এই শাওন ভাইয়ের বাবাকে ওনার মা বিষয়টা বলেন। ওনার বাবা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন। শাওন ভাই হুজুরকে সবকিছু খুলে বলেন, হুজুর ঝাড়ফুঁক করে দেন, কিছু আমল শিখিয়ে দেন। মজার বিষয় হলো ওই হুজুর কিন্তু ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি একটু খোঁজখবর নিয়ে দেখি আসলে ঘটনাটা কি। উনি ওনার যেই জিন ছাত্র আছে তাদেরকে দিয়ে খোঁজখবর নিয়েছেন। সেটা হচ্ছে ওই মাদ্রাসার দক্ষিণ পাশে একটা নিম গাছ রয়েছে। এই নিম গাছে একটা জিন থাকে, সে কাউকে ভয়ও দেখায় না, ক্ষতিও করে না, কিন্তু কেউ যদি তাদেরকে তাকে বিরক্তের একটা কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সে ভয় দেখায়। ওই সময় কোনো না কোনোভাবে সে ওখানে এসেছে, আর এই দুইজনের মধ্যে একজন দেখে ফেলেছে, এরপর দুইজনই দেখেছে। তারপর আবার তার পিছু নিয়ে বিরক্তও করেছে। এই জন্য স্বপ্নে এসে সে শাসিয়ে গেছে। এদিকে হয় কি, এই যে সাব্বির ভাই সকাল থেকে তার অবস্থাও খারাপ, প্রচন্ড জ্বর, বমিও হচ্ছে। হুজুর যখন
জানতে পারেন যে এই ঘটনা, কারণ ওই সাব্বিরের বাসা থেকে ওই হুজুরকে ডেকে আনা হয়। হুজুর এসে জানান যে শাওনেরও তো একই ঘটনা করছে। হুজুর জানতে পারেন ওই রাত্রে সাব্বিরও একই স্বপ্নই দেখেছে, যেটা শাওন ভাই দেখেছিল। তো হুজুর সেই একই কথাই বলেন যা তিনি শাওন ভাইকে বলেছিলেন। হুজুর যখন এই তথ্য পেয়েছিলেন, এই তথ্য পাওয়ার পর উনি তো এই বিষয়টা জানার জন্য অল্প সময়ের মধ্যেই চেষ্টা করে সফল হয়েছিলেন, যেটা আবার শাওন ভাইকে বলেছিলেন, ওই একই কথা সাব্বির ভাইকেও বলেছেন। তো উনি এটা নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আর কিছু হবে না ইনশাল্লাহ, তোমরা আর এভাবে সন্ধ্যার পরে ওখানে যেও না, ওকে বিরক্ত করো না, ওখানে তো তোমাদের যাওয়ার কথা না, কেন গিয়েছিল? তখন হুজুর জানতে পারেন যে কোনো না কোনোভাবে ওনারা পাসওয়ার্ডটা ম্যানেজ করে ফেলেছিল আর ইন্টারনেট ব্রাউজ করার জন্য ওখানে গেছেন। তো যাই হোক, এরপর থেকে আর কখনোই সন্ধ্যার পর মাদ্রাসার ওই দক্ষিণ দিকে ওনারা যান নাই, এই 2024-এর পর থেকে নিয়ে এখন পর্যন্ত। তো এটাই ছিল ঘটনা। নতুন আরো একটি ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আহনাফ। ওনার বাড়ি রাজশাহী জেলার রাজপাড়া দাসপুকুর এলাকায়। উনি এসএসসি 2025-এর স্টুডেন্ট। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন সেটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবার নাম আহমেদ। ওনার দাদার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার জালালাবাদ গ্রামে। ঘটনাটির সময়কাল 1999 সাল। ওনার বাবা তখন যশোরে চাকরি করতেন। ওই বছর বর্ষাকালে কোনো এক কাজে ওনার বাবার গ্রামে আসার প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময়ে ওনাদের গ্রামের বাড়িতে আসার যে পথ, সেটার বর্ণনাটা না দিলে ঘটনাটা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, এই জন্য বর্ণনাটা দিয়ে দিচ্ছি। যশোর থেকে প্রথমে রাজশাহীতে আসতে হবে, সেখান থেকে নওগাঁর ফেরিঘাটে, আগে ওখানে ফেরি চলতো। তো ওনার বাবা সেই ফেরিঘাটে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওখান থেকে নৌকা নিয়ে মিঠাপুর নামে একটা বাজারের ঘাটে নামতে হবে। সন্ধ্যার পর অবশ্য ওই দিকটাতে নৌকা পাওয়াটা দুষ্কর হয়ে যায়। উনি চিন্তা করেছিলেন নৌকার পাবেন কিনা, তবে আল্লাহর রহমতে উনি একটা নৌকা পেয়েও যান। শুধু উনি একা নন, উনি সহ মোট 7 জন মানুষ ছিল সেই নৌকাতে। এশার আজানের কিছু সময় পর সেই মিঠাপুর ঘাটে নৌকাটা পৌঁছেও যায় সহি সালামতে। সমস্যা শুরু হয় এখান থেকেই। ঘাটে নামতে না নামতেই প্রচণ্ড বৃষ্টি। ওখানে ছন দিয়ে তৈরি একটা ঘরের মতো ছিল, ওখানে গিয়ে ওনার বাবা দাঁড়িয়েছেন। তখন ওনার বাবা খেয়াল করেন তার আশেপাশে কেউই নেই। ওনার বাবা মোটামুটি 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি কোনো মতেই থামছে না। তো বলে রাখা ভালো, মিঠাপুর বাজারে যেই ঘাটে নেমেছিলেন ওনার বাবা, ওখান থেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা। এখন বৃষ্টি হয়েছে বা হচ্ছে, যার কারণে রাস্তাও খারাপ হয়ে গেছে। এখন তো আরো একটু বেশি সময় লাগবে, বেশি সময় লাগলেও আধা ঘন্টা লাগতে পারে। অনেক দূর তা তো না, আবার অনেক রাত হয়ে গেছে বিষয়টা এরকমও না। তো উনি তো ওই সময় আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না, চিন্তা করলেন যে 10 মিনিটের পথ, হয়তো আধা ঘন্টা লাগবে, ভিজেই চলে যায়, কি আর হবে। আর ওই সময়ে উনি কাউকে পাচ্ছিলেন না, বিশেষ করে বাড়ির লোকদেরকে কেউ এগিয়ে নিতে আসেনি। কারণ হলো উনি যে রওনা দেবেন এটা তো কাউকে বলেন নাই। ওই সময় কিন্তু সবার হাতে মোবাইল ফোন ছিল না। বিভিন্ন বাজারগুলোতে মোবাইল ফোন ছিল, অনেকে এই যে 7 টাকা 10 টাকা মিনিট কল করতেন, তারপরে সেই দোকানে ফোন করে বলতেন যে তাকে ডেকে দেওয়ার জন্য, অর্থাৎ যাকে উনি চাচ্ছেন ফোনে, ওনারা আবার কাউকে ডেকে দিতেন। ওই সময় পর একটা বা নির্দিষ্ট সময় পর আবার কল করলে পরে তাদেরকে পাওয়া যেত। ওই সময় মোবাইল ফোনের সিস্টেমটা এরকম ছিল, 1999 সালের কথা বলছি আর কি। আস্তে আস্তে তো সবার হাতে হাতে ফোন পৌঁছে গেছে। তো উনি আসলে ফোন করতে পারেন নাই। তার আরও একটা কারণ ছিল যে ওনার বাড়িতে ফোন ছিল না। আবার কাউকে যে ফোন করে বলতে বলবেন সে অবস্থাও উনি আসলে পান নাই, বা সেই সময় সুযোগ উনি পান নাই। দ্রুতই আসতে হয়েছিল হঠাৎ করেই। চেষ্টা করলে হয়তো পারতেন, বাট সেটা আসলে পরিস্থিতির কারণে হয়নি। ওনাকে তো একাই যেতে হবে। উনি যাওয়া শুরু করেন। উনি যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ে অনেক বড় একটা কড়ই গাছ ছিল। তো এইসব বিষয়ে ওনার আসলে কোনো একটা তোয়াক্কা ছিল না, উনি বেশ সাহসী মানুষ ছিলেন। সেই বাঁশঝাড়ের শেষ মাথায় আবার কয়েকটা বাড়ি ছিল।
সেই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি ছিল এই আহনাফ ভাইয়ের বাবার এক চাচার বাড়ি, আর এই বাড়িগুলো ছিল বাসটার পশ্চিম দিকে। তো সেই বাড়ির বিপরীত দিকে অর্থাৎ পূর্ব দিকে ওই যে চাচার বাড়ি আর কি, তার নাম হচ্ছে আব্দুর রহিম, তার কবর দেয়া আছে। তো ওনার বাবা সেই বাঁশ ঝাড় দিয়ে এগিয়ে যাওয়ার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে কোথা থেকে এক বাঁশ এসে ওনার বাবার গলায় আটকে যায়। গলায় আটকে যায় বলতে হঠাৎ করেই এমনভাবে কাত হয়ে যায়, ঠিক ওনার থুতনি এবং বুক এই দুইয়ের মাঝখানে যে গলার অংশটা আছে এইখানে চলে আসে। 1 সেকেন্ডের ব্যবধানে এই ঘটনা ঘটে। বাঁশ তো নেমে আসতেও একটু সময় লাগে, আর নেমে আসার সময় এক ধরনের কটকট কটকট আওয়াজও হয়। এমন কিছুই হয়নি, মনে হয় আচমকাই ওখানে বাঁশ চলে এসেছে, অথচ একটু আগেও ওখানে কিছুই ছিল না। হঠাৎ করে এরকম বাঁশ চলে আসলো, এই বিষয়টা ওই সময় ওনার বোধগম্য হলো না। উনি একটু ভয় পান, ভয়ে কয়েক কদম পেছন দিকে সরে যান। আর যখন সরে গেলেন তখন উনি পাশে সেই রহিম চাচার কবর দেখতে পেলেন। তখন আহনাফ ভাইয়ের বাবার মনে পড়ে যায় চাচার ভয়ঙ্কর মৃত্যুর কথা। তখন তো সাল 1999, এই 99 সাল থেকে আরো 10 বছর আগে, অর্থাৎ 1989 সালের কথা। সেই রহিম চাচা কোনো এক বর্ষাকালে আত্রাই নদী সহ বিভিন্ন খাল বিলে মাছ ধরে বেড়াচ্ছিলেন। এটা যে উনি নতুন মাছ ধরছিলেন বিষয়টা এরকম না, অনেক আগে থেকেই ধরতেন। তো একদিন হলো কি, সেই চাচাকে আর বাসায় পাওয়া যাচ্ছে না। তিনি কি নদীতে মাছ ধরতে গিয়েছেন না বিলে মাছ ধরতে গিয়েছেন, এটা উনি কাউকে বলে যান নাই, বা আগাগোড়াই কাউকে বলতেনও না। উনি ওনার মতো করে চলে যেতেন। এখন কোথায় তাকে খোঁজা হবে এটা নিয়ে তো ঝামেলা শুরু হয়ে গেল। 7 দিন পার হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। একদিন আহনাফ ভাইয়ের সেই চাচার এক বন্ধু, তিনিও আহনাফ ভাইয়ের বাবার এক চাচা হন, যার নাম হচ্ছে সজল। এই সজল চাচা একদিন ফজরের নামাজের পর সেই আত্রাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যে তার বন্ধু কোথায় যে হারিয়ে গেল। তিনি খুব মর্মাহত ছিলেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন নদীর পাড়ে কিছু সংখ্যক কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। সজল চাচা সেই দিকে এগিয়ে যান। কুকুরগুলোকে যখন তাড়িয়ে দিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সজল চাচা দেখেন একটি মৃতদেহ, কিন্তু এটা অন্যরকম এক মৃতদেহ। এই মৃতদেহের মাথাটা অনেক বড়, অনেক বড় একটা বালিশ হয়, যেরকম একটা বালিশের সাইজ কিরকম হয় ঠিক তেমন, গোলা কারো না, চ্যাপ্টা আকৃতির, কিন্তু অনেক বড়। আর এই লাশটা আর কারো নয়, এই রহিম চাচার লাশ। উনি এই ভয়ঙ্কর লাশ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশের লোকজন চলে আসে। লোকজন যখন চলে আসে, এই লোকজনের মধ্যে কিন্তু এই আহনাফ ভাইয়ের বাবাও ছিলেন। ওনার দেহ, অর্থাৎ এই রহিম চাচার দেহ ছিল স্বাভাবিক, তবে তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ ছিল, আর মাথাটা ছিল অনেক বড় বালিশের আকৃতির। পানিতে ডুবে যদি থাকে এরকম 7 দিন, তাহলে লাশ পচে যাওয়ার কথা, ফুলে যাওয়ার কথা, লাশের চেহারাই বিকৃত হয়ে যাবার কথা, কিন্তু না, হয়েছে সম্পূর্ণ ভিন্ন রকম। এই রহিম চাচাকে এই বাঁশঝাড়ে কবর দেওয়া হয়েছিল। এই ঘটনাটা তখন আহনাফ ভাইয়ের বাবার মনে পড়ে যায়। ওনার বাবা বুঝতে পারছিলেন এখন কি করবেন। মুরব্বীদের মুখে শুনেছেন হঠাৎ করে যদি সামনে এরকম বাঁশ চলে আসে, তখন আয়াতুল কুরসি, বিভিন্ন দোয়া দুরুদ পড়ে ওই বাঁশের গায়ে যদি লাঠি দিয়ে বা শক্ত কিছু দিয়ে মৃদু আঘাত করা হয়, তাহলে বাঁশটা সোজা হয়ে যায়। উনি এটা করলেন, কিন্তু না, বাঁশটির কোনো পরিবর্তন নাই। এদিকে ভিজে তো ওনার ঠান্ডা লেগে গেছে। উনি চিন্তা করলেন এখন কি করবেন, ঘুরে যে যাবেন সেই উপায়টাও নেই। বাধ্য হয়ে উনি বাঁশের নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর অশেষ রহমতে উনি সহি সালামতে নিচ দিয়ে পারও হয়ে যান। এই ধরনের ক্ষেত্রগুলোতে যেটা হয়, বাঁশের নিচ দিয়ে পার হতে গেলে ওই বাঁশটা আরো নিচে নেমে ওই লোককে চাপা দিয়ে ফেলে এবং মানে মারাত্মকভাবে চাপ দিয়ে মানুষকে মেরেও ফেলতে পারে, এমন একটা অবস্থা হয়। কিন্তু আল্লাহর রহমতে ওনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি বাঁশঝাড় পার হয়ে একটা প্রাইমারি স্কুল ছিল, ওইদিকে যখন গিয়েছেন তখন ওনার বাবা লক্ষ্য করেন পেছন থেকে মনে হচ্ছে ঝড় হচ্ছে। তবে উনি ওই সময় পেছন দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যান। এরপর আর কোনো সমস্যা ছাড়াই উনি বাড়িতে চলে যান। এই ঘটনা উনি তখন বাড়িতে কাউকে বলেন নাই, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় না। এই ঘটনার পর আহনাফ ভাইয়ের বাবা উনি একই রকম স্বপ্ন বারবার দেখতে থাকেন। স্বপ্নটি এরকম যে উনি একটি জঙ্গল বা বাঁশঝাড় দিয়ে হাঁটছেন,
এক পর্যায়ে হঠাৎ করেই কিছু বাঁশ এসে সামনে এবং পেছন থেকে তার গলায় চাপ দিয়ে ধরছে। তিনি গোঙাতে থাকেন, গোঙাতে গোঙাতে ওনার ঘুমও ভেঙে যায়। তো এই আহনাফ ভাইয়ের মা কিন্তু বিষয়টা খেয়াল করেছিলেন। এরপর তিনি আহনাফ ভাইয়ের বাবার কাছ থেকে বিষয়টা জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছিল। এরপর থেকে উনি স্বপ্ন দেখা শুরু করেছেন। এই সমস্যা কোনোভাবেই সলভ হচ্ছিল না। ওনার বাবা নওগাঁর মান্দার কুসুম্বা মসজিদের একজন ইমামের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। তো ওই ইমাম কিছু তদবির দিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে এই সমস্যাটা এরপর আস্তে আস্তে সমাধান হতে থাকে, একটা পর্যায়ে সম্পূর্ণরূপে সমাধান হয়েও যায়। তবে উনি এখনো এই স্বপ্ন দেখেন যখন উনি অসুস্থ থাকেন। অসুস্থ অবস্থাতেই তিনি শুধু এই স্বপ্ন দেখেন। আগে তো রেগুলার দেখতেন, কিন্তু এখন আর সেটা দেখেন না, শুধু অসুস্থ অবস্থায় এই স্বপ্নটা দেখেন। আসলে ওই রহিম চাচার সাথে কি হয়েছিল এটা তো জানা যায় না, কারণ উনি তো মারা গিয়েছিলেন। উনি কাউকে বলে যেতে পারেন নাই যে ওনার ডেড বডির মাথার সাইজটা এমন কেন হলো। 7 দিন পানিতে থাকার পরও ওনার শরীরের কোনো পরিবর্তন হয় নাই, শুধু মাথার অংশ ছাড়া। শরীরের এই আঁচড়গুলোই বা কেন? আর হঠাৎ করেই বা ওইখানে এই বাঁশগুলো নেমে আসার পেছনে কারণ কি ছিল? এরপর থেকে ওনার সাথে এই যে 1999 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল অসুস্থ অবস্থাতে এখনো ঘটনা ঘটে চলছে। এটা কেন হচ্ছে? এই রহস্য আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ওনাকে এই অবস্থা থেকে মুক্তি দান করুন। ধন্যবাদ জানাচ্ছি আহনাফ ভাইকে আপনার ঘটনার জন্য।